অনেকটা ঝিমিয়ে পড়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই আলোচনা শুরু হয়েছে একটি জরিপের ফলাফলকে কেন্দ্র করে। কিন্তু এই জরিপের ফলাফলকে রাজনীতিবিদরা কিভাবে দেখছেন? অন্যদিকে সমুদ্র সৈকতে পড়ে থাকা 5 বছর বয়সী এক শিশুর নিথর দেহ নিয়ে পুরো বিশ্বে আলোচনা চলছে। বিশ্ব নেতাদের দৃষ্টি ফিরেছে অভিবাসনের দিকে। কিন্তু এই সংকট কিভাবে কাটানো যাবে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এইচ.টি. ইমাম, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আসম হান্নান শাহ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের অধ্যাপক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান এবং সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপের নির্বাহী পরিচালক নাসিম ফিরদৌস। বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্নটি করবেন হাসিনা আক্তার। থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের সাম্প্রতিক এক জরিপে সরকারের জনপ্রিয়তা বেড়েছে বলে যে ফলাফল পাওয়া গেছে, সেই ফলাফলে কি একটি মধ্যবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলছে? ধন্যবাদ আপনাকে। একটি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান IRI তারা একটি জরিপ করেছে এবং তারা বলছে যে সরকারের জনপ্রিয়তা বেড়েছে, যদিও এটা নিয়ে বিরোধী দল বিএনপিও নানা কথা বলছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, সলিমুল্লাহ খান, সরকারের যদি জনপ্রিয়তা বেড়ে যায় তাহলে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনাকে কি উজ্জ্বল করবে? সেটার আমি কোনো যৌক্তিক প্রয়োজন দেখি না। যে মাঝে মাঝে এই পৃথিবীর সব দেশেই জনমত জরিপ হয়, প্রেসিডেন্টদের জনপ্রিয়তা কখনো বাড়ে কখনো কমে, সেটার উপর ভিত্তি করে নির্বাচন দেওয়ার কোনো বিধান আমরা দেখি নাই। যদি সরকার সংকটে পড়ে তখন সরকার কোনোরকম জরিপ ছাড়াও অনেক সময় মধ্যবর্তী, অন্তর্বর্তী, স্ন্যাপ নির্বাচন দিতেই পারে। তো এই দুটোর মধ্যে আমি কোনো সংযোগ দেখতে পাই না। হ্যাঁ, আমি দেখলাম বিএনপির একজন নেতা, বোধহয় সম্ভবত গয়েশ্বরচন্দ্র রায় বলছেন যে সরকারের জনপ্রিয়তা যদি বেড়েই থাকে তাহলে নির্বাচন দিয়ে দিক না। এইটা আমার কাছে মনে হয় বক্তব্যটা খানিকটা অপরিপক্ক। যেহেতু বাংলাদেশে বিগত নির্বাচনটি নিয়ে একটি বিতর্ক আছে, তো এই ধরনের একটি জরিপের ফলাফল সরকারকে কি এনকারেজ করতে পারে? যে সেটা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। আমি বলছি মধ্যবর্তী নির্বাচন দেওয়া উচিত কিনা এটা সম্পূর্ণ স্বতন্ত্র প্রশ্ন। আমিও বলবো সরকারের যদি বুদ্ধি থাকে সরকার আগাম নির্বাচন দিয়ে নিজের জনপ্রিয়তা প্রমাণ করতে পারে। আমি সেই বিবেচনার থেকে আলাদা করেই বলছি, একটা জনমত জরিপে দেখা গিয়েছে সরকারের জনপ্রিয়তা বেড়ে গেছে, সুতরাং সরকার তাড়াতাড়ি নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্য নির্বাচন দেবে, এইটা আমি পরিপক্ক চিন্তা মনে করি না। সেটাই বলেছি শুধু। আচ্ছা, আর এমনি এই ধরনের যখন কোনো জরিপের ফলাফল হয় আমরা দেখি যে কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায়, যেভাবেই হোক জরিপগুলো, এবং এটা নিয়ে একটা রাজনৈতিক তর্ক বিতর্ক চলতে থাকে। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? সবাই নিজের দিকে নেওয়ার একটা চেষ্টা করে, সেটা স্বাভাবিক করবে। রাজনীতি মানে হচ্ছে জনমতকে প্রভাবিত করার খেলা। যে আমাদের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার নাম হচ্ছে জনমতের ভিত্তিতে শাসন করার খেলা। এখানে জনগণ শাসন করেন না, জনগণের প্রতিনিধিরা শাসন করেন। আমি কীভাবে প্রতিনিধি হব যদি জনগণের মধ্যে অবাধ আলোচনা না হয়? আমার মনে হয় আমাদের এখানে যে সংকট এখন দেখা দিয়েছে, যেমন ধরেন আইসিটি একটা 57 ধারা নিয়ে তর্ক হচ্ছে, এগুলি একটা জিনিস প্রমাণ করে যে জনগণ সঠিকভাবে আলোচনায় অংশগ্রহণ না করে যদি আপনি জনমত যাচাই করেন, এখানে এইগুলোর বায়াস সম্পর্কে বহু প্রশ্ন আছে। এই কারা করে, এই যে IRI কী এবং তারা কোন পদ্ধতিতে জরিপ করেছে, এগুলি প্রশ্নের মুখোমুখি হওয়া উচিত। 16 কোটি দেশের মানুষে আপনি 2500 কি 3000 লোককে টেলিফোনে বা অন্য মাধ্যমে মত নিয়ে যখন জরিপ করেন, সেটা নির্ভরযোগ্যতা বায়াসের বহু প্রশ্ন আছে। ধন্যবাদ আপনাকে। নাসিম ফিরদৌস। আমারও একমত, কারণ সরকার যদি এখন মধ্যবর্তী ইলেকশনস দেয়, নির্বাচন দেয়, কার সাথে, কে তার প্রতিদ্বন্দ্বিতা করবে, কারা করবে, একটা অপোজিশন আছে কিনা মাঠে, সেটা একটা বড় বিষয়। কারণ নির্বাচন কিন্তু খুব এক্সপেন্সিভ একটা জিনিস এবং সেখানে যেতে হলে দুই পক্ষই থাকতে হবে, মানে মোর দেন ওয়ান দল থাকতে হবে। সেই জন্য এটা কোনো যৌক্তিকতা নাই। আর তাছাড়া বলছেন যে বিএনপির কোনো অস্তিত্ব নাই, তাহলে অস্তিত্ব নাই না, কিন্তু বিএনপির অস্তিত্ব থাকা সত্ত্বেও তো বিএনপি গত নির্বাচনে অংশগ্রহণ করে নাই, সুতরাং অংশগ্রহণ করবে সে গ্যারান্টি কি আছে? তারা বলছে করবে, এখন একটা নির্বাচন হলেই তারা অংশগ্রহণ করবে, সেটা তো বারবারই বলছে। সেটা ঠিক সেইভাবে বলেনি, বলেছে একটি নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে করবে, এখন যে গভর্নমেন্ট আছে সেই সরকারের আন্ডারে করবে না। শর্ত কিছু নিশ্চয়ই আছে এবং আরও কিছু শর্ত যোগ হওয়া অসম্ভব কিছু না। সুতরাং কিসের জন্য করবে? এটা একটা বিরাট, মানে নির্বাচন একটি বিরাট জিনিস, এটা মনে রাখতে হবে। এবং গণতন্ত্রের জন্য নির্বাচন
নির্বাচন একমাত্র ইন্ডেক্স না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই দর্শক একজন প্রথম সারিতে। সরকারের জনপ্রিয়তা যেখানে বৃদ্ধি পেয়েছে, সরকার সেখানে মধ্যবর্তী নির্বাচনে তো প্রশ্নই আসে না। এখানে অন্যান্য বিএনপির যে নেতৃবৃন্দ বা অন্যান্য সুশীল সমাজের লোক অনেক সময় কথা বলছেন। আমার মনে হয় যে তারা একটা জিনিস, একটা রিপোর্ট আসছে যেখানে জনমত জরিপের রিপোর্ট আছে, সেই রিপোর্টের ভিত্তিতে সরকার তো তার উৎফুল্ল, সরকার তো আগামী নির্বাচন তো দূরের কথা, তারা যে সময় মোতাবেক নির্বাচন দেবে, যারা গণতন্ত্র বা সংবিধান মোতাবেক যে নির্বাচন হবে সেই নির্বাচনই দেবে, এখানে তো অন্য কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে আরেকজন দর্শক, চেক শার্ট পরা, মাঝামাঝি। IRR যে রিপোর্ট দিয়েছে আর কি, এই রিপোর্টে আমার মনে হয় সরকারকে আরও বেশি স্বৈরাচারী হতে সাহায্য করবে। কারণ মধ্যবর্তী নির্বাচন তো দিবেই না, বরং তো সরকার আরও স্টিম রোলার চালানোর জন্য একটা রিপোর্ট দিচ্ছে। এই যে উনি যে বলছেন সরকারের যদি জনপ্রিয়তা থাকে তাহলে কেন নির্বাচন দেবে? সরকার তো যখন জনপ্রিয়তা ছিল না তখনও সে নির্বাচন দেয় নাই, আর এখন তো জনপ্রিয়তা আছে, এখন তো আর দেওয়ার প্রশ্নই আসে না। ও তো এখন জোর করে ক্ষমতা থাকবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সর্বশেষ সারিতে ডান দিকে আরেকজন। আসলে কি মধ্যবর্তী নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে? আপনার কি মনে হয়? যেহেতু নির্বাচন একটি ব্যয়বহুল প্রক্রিয়া এবং যেহেতু আমাদের মাথাপিছু আয় এখনও সেই পর্যায়ে যায়নি, সেহেতু নির্বাচনের দাবি রাখে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হান্নান শাহ। ধন্যবাদ আপনাকে। যে জরিপের কথাটি বলা হয়েছে, ইতিমধ্যেই আলোচকবৃন্দ সেই জরিপ সম্বন্ধে প্রশ্ন তুলেছেন। এই জরিপটি কিভাবে করা হলো, কতজন মানুষের মধ্যে করা হলো? আমরা সবাই জানি যে বাংলাদেশে জনগণের জনমত জরিপ করার জন্যে অতীতে গণভোটের ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমান সরকার যেহেতু জনগণ থেকে ভয় পায়, তাই তারা সেই গণভোট উঠিয়ে দিয়েছে, সেই সিস্টেম আর নাই। দ্বিতীয় কথা হলো, এই একটা রিপোর্ট, আমি যদিও অল্প লেখাপড়া করি, ব্রিগেডিয়ার জেনারেল মানুষ ছিলাম, আর্মিতে ছিলাম, তবে আমেরিকাতে লেখাপড়া করার সুযোগ হয়েছিল, কিন্তু এই সংস্থাটির নাম আমি আগে শুনি নাই। তো যারা পৃথিবীতে অনেক বড় বড় এবং অভিজ্ঞ এবং এটা 1983 সাল থেকে কাজ করছে এই সংস্থা। 1982 তো সেদিনের কথা, তার আগে থেকে বহু জরিপ সংস্থা আছে যারা জরিপ করে আসছে। বেশি। তাহলে আমার কাছে অন্তত মনে হয় এই যে জরিপটা আছে এটাকে আমলে নেওয়ার কোনো দরকার নাই, না বিরোধী দলের না সরকারের। আচ্ছা হান্নান শাহ, এই একই জরিপের মধ্যে আমি খবরের কাগজে যেটি দেখছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার মানুষ চায়, সেটাও বলেছে। এটা কি সমর্থন করেন আপনারা? অফকোর্স, তত্ত্বাবধায়ক সরকারের প্রথম দাবি ছিল বর্তমানে যারা সরকারে আছেন আওয়ামী লীগের এবং জামায়াতে ইসলামের। আর তারপরে যখন অবস্থা বেগতিক দেখলেন সরকার, তখন সেটা পার্লামেন্টে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেটাকে বদলি করে ফেললেন। একই জরিপের একটি অংশ আপনারা অবিশ্বাস করছেন, আরেকটি অংশকে আপনারা বলছেন যে অবশ্যই হ্যাঁ এটাকে মেনে নেওয়া যায়। কেন? কারণ যে কোনো একটা রিপোর্টের অনেকগুলি অংশ থাকে, প্রত্যেকটা অংশই যে আমরা মেনে নেবো এমন তো কোনো কথা নাই। কোনটা মেনে নেবেন? কোনটাকে আপনারা মেনে নেবেন? আমরা মনে করি যে যেহেতু একটা জিনিস যেটা প্রমাণিত হয়েছে, বাংলাদেশের মানুষ চায় যে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হোক। অতীতে আমরা দেখেছি এর ফলাফল ভালো ছিল। কি কারণে এটা বদলি করা হলো সেটাই তো এখন পর্যন্ত জনগণ জানে না। এই জরিপকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না? তাহলে আমি ব্যক্তিগতভাবে গুরুত্ব দিই না, কারণ আমি জানি এই সরকার সম্বন্ধে কিছুটা ভালো করেই জানি, এই সরকারও এটাকে আমলে নেবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আবারও একটু দর্শকদের কাছে ফিরে যাই, শুরুতে প্রথম সারিতে। গত 5 জানুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশ সারা বিশ্বে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছিল যে এই নির্বাচন একটা ভুয়া এবং জালিয়াতি নির্বাচন। 5 জানুয়ারি 2014 সালের নির্বাচনে, তারপরে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল ঢাকা সিটি কর্পোরেশনের। এত বড় একটা জালিয়াতি নির্বাচনের পরে যদি কেউ বলে এই সরকারের বেড়েছে, জনপ্রিয়তা বেড়েছে, তাহলে লজ্জা ছাড়া কিন্তু আমাদের ভাববার কোনো অবকাশ নাই আমাদের। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। পেছনের দিকে মাঝামাঝি একজন নারী দর্শক যিনি হাত তুলেছেন। আসলে আমি বলতে চাচ্ছি যে সরকারের জনপ্রিয়তা কিভাবে বাড়তে পারে যখন আমরা দ্রব্যমূল্যের এত বৃদ্ধি, আমরা সবজি বাজারে যে সবজি কিনতে পারতেছি না, যখন বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ে এবং বিশ্ববাজারে যখন পেট্রোলের মূল্য কমে এবং বাংলাদেশে যখন হচ্ছে সেটা বাড়ানো হয়, তখন সরকারের জনপ্রিয়তা কিভাবে বাড়ে এটা আমার বোধগম্য আসে না। ধন্যবাদ আপনাকে। সামনের সারিতে আরেকজন দর্শক, হ্যাঁ সাদা শার্ট।
এখানে দুইটা বিষয়ে কথা বলতে হবে। একটা, উনি বলছেন, মেজর হান্নান সাহেব বলছেন যে গণভোটের কথা। বাংলাদেশে গণভোট হয়ে কী উপকার হয়েছে? বাংলাদেশে গণভোট হয়ে আরও বরঞ্চ স্বৈরাচারী সরকারগুলো অবস্থান করে নিয়েছে গণভোটের মাধ্যমে, গণভোটের নামে। আরেকটা বিষয়, উনি বলছেন যে 5 জানুয়ারির নির্বাচনের প্রস্তুত হচ্ছেন, যে নির্বাচন সারা বাংলাদেশের বাইরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। তো উনি যেভাবে সেম ফিল করতেছেন, আমি আসলে ওইভাবে সেম ফিল করতে পারতেছি না, বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে আর ভালো অবস্থায় আছি আমরা। দ্যাটস ওয়াই উনি ওনার জায়গা থেকে বলছে, আমি আমার জায়গা থেকে বলছি। ধন্যবাদ আপনাকে HT ইমাম। আপনাদের সরকারের জনপ্রিয়তা বেড়েছে, জরিপ অনুযায়ী দাবি হচ্ছে, তাহলে এখন যদি সরকার একটা নির্বাচন দিয়ে নিজেদের টেস্ট করে নেয়, সমস্যাটা কোথায়? এখন এই পর্যায়ে সরকার যখন সবেমাত্র নতুন বাজেট দিল এবং এবার বিশাল বাজেট দেওয়া হয়েছে, নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে, এখন এই পর্যায়ে যখন কাজকর্ম এগিয়ে চলেছে এবং সরকারের জনপ্রিয়তা বাড়ছে মানে আরও কোন পর্যায়ে গেলে সরকার নির্বাচন দেবে সেটি ভিন্ন কথা। আর শুধুমাত্র IRI-এর কথা আমাদের ব্রিগেডিয়ার হান্নান সাহেব যেটা কথাটি বললেন যে IRI-এর নাম শোনেননি, এটা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, এটা আমেরিকান কংগ্রেসের ফান্ডেডে দুটো ইনস্টিটিউট আছে। এখন কোন পর্যায়ে গেলে আপনারা কোন পর্যায়ে গেলে আপনারা নির্বাচন দিবেন সেটা, যে পাশাপাশি আরেকটি ইনস্টিটিউট আছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, তারাও একটি সার্ভে করেছে, সেটি পাবলিশ করেনি, সেটা আমাদের কাছে আছে। যাই হোক, আমরা যেটা পাবলিশ হয়নি সেটা নিয়ে কথা বলছি। যাই হোক, তাহলে এখন কোন পর্যায়ে জনপ্রিয়তা গেলে নির্বাচন দেওয়ার একটা চিন্তা ভাবনা সরকার? এখন নির্বাচন দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এই জন্যই যে সরকার যেভাবে জনসমর্থন থাকলে নির্বাচনে জনপ্রিয়তা বেড়েছে, মানে জনসমর্থন আছে, তো জনসমর্থন থাকলে সরকার নির্বাচন দেবে কেন? আচ্ছা, এই জরিপের ফলাফলটাকে আপনারা কিভাবে দেখেন? সলিমুল্লাহ খান বলছে যে অনেকে অনেক ধরনের জরিপ করে, তো এইটার ফলাফল এরা নিয়মিতভাবেই করেন, কয়েক মাস পর পরই করেন, আরও করবেন, এবং শুধু এরাই করছেন তাই নয়, আরও অন্যান্য সংস্থাও করছেন। কাজেই আমরা সরকারের কাছে তো সব রকম সংস্থার এই জরিপের সার্বিক ফলাফলের সঙ্গে কি সরকার একমত? সার্বিক ফলাফল এখন যেটি বলেছেন, হান্নান সাহেব বলছেন যে ওনারা অংশবিশেষের সঙ্গে একমত। আমি ওইভাবে বলবো না, যেহেতু জরিপ, এ ধরনের জরিপ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, দেশীয় সংস্থা ক্রমাগতই করে যাচ্ছেন। কিছুদিন পরে দেখবেন বিভিন্ন সংবাদপত্রগুলো তারাও জরিপ চালাচ্ছে। কাজে এই জরিপগুলোর ভিত্তিতেই সরকার এখনই কোনো সিদ্ধান্ত নেবে না। এবং নির্বাচনের এখন যে কথাটি বলা হচ্ছে, মূল প্রতিপাদ্য বিষয় হলো যে মধ্যবর্তী নির্বাচন দেওয়া হবে। দেখে মনে হচ্ছে যে আপনাদের দলের যারা নেতারাও কথা বলছেন, দেখে মনে হচ্ছে একটা ফিল পাওয়া যাচ্ছে, অনুভব করা যাচ্ছে যে এই জরিপের ফলাফলকে আপনারা গ্রহণ করেছেন, গুরুত্ব দিয়েছেন। একই জরিপে হান্নান শাহকে যে জিনিসটা জিজ্ঞেস করছিলাম, যে তত্ত্বাবধায়ক সরকার নিয়েও কথা আছে, সেই অংশটাকে আপনারা কিভাবে দেখেন? তত্ত্বাবধায়ক সরকার আর নিয়ে এ ব্যাপারে আর কোনো আলোচনার প্রশ্ন নেই। এই জন্যই যে সংবিধানে এই বিষয়টি সম্পর্কে সুস্পষ্টভাবে বলেই দেওয়া হয়েছে যে এই বিধানে আর নির্বাচন হবে না। ধন্যবাদ আপনাকে। দেখি আবারও একটু দর্শকদের কাছে যাই। অনেকগুলো হাত, সর্বশেষ সারিতে কালো পাঞ্জাবি, কালো শার্ট পরা যিনি। আমি প্রশ্ন রাখতে চাই প্রধানমন্ত্রীর উপদেষ্টা HT ইমামের কাছে, আপনারা যে পদ্ধতিতে বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, গ্যাসের দাম বাড়াচ্ছেন, প্লাস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বাড়াচ্ছেন, মানুষের মৌলিক অধিকারের উপরে আপনারা হস্তক্ষেপ শুরু করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য কত দূর এগোবে এবং আপনারা কতদিন বিপন্থায় বা অনৈতিকভাবে এই সিটে বসে থাকবেন? ধন্যবাদ আপনাকে। HT ইমাম, আপনার কাছে খুব সংক্ষেপে যদি যাও। এই সরকার অত্যন্ত নৈতিকভাবে জনসমর্থন নিয়ে নির্বাচিত হয়ে এসেছে, এবং সরকার, আপনি যে সমস্ত অভিযোগ করলেন এর প্রত্যেকটাই মিথ্যা, ভিত্তিহীন, এবং এগুলো প্রমাণ করতে হলে তাহলে আপনাকে আমার সঙ্গে আলাদা বসে তথ্য দিয়ে আমাকে বলতে হবে যে হ্যাঁ এই কথাগুলো সত্য। আমি আপনাকে একটু পরেই কোনো সময় যদি সময় হয় আপনাকে দেখিয়ে দেবো যে আপনি যেগুলো বলেছেন কোনোটাই সত্য নয়। ধন্যবাদ HT ইমাম। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, BBC বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আপনারা যারা দেখছেন কিংবা শুনছেন, এই অনুষ্ঠান নিয়ে আপনিও যদি বিস্তারিত মতামত দিতে চান তাহলে BBC বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর ফেসবুক যারা ব্যবহার করছেন, ফেসবুকে BBC বাংলাদেশ সংলাপের পেজে আপনার মতামত দেওয়ার সুযোগ আছে। আমরা এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সবাইকে আবারও স্বাগত বাংলাদেশ সংলাপে। আমরা বিরতির পর ফিরে এলাম, পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটি করবেন মোহাম্মদ হানিফ দিহিদার। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন
বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ন্ত্রণ রাখার জন্য সরকারের যথেষ্ট পদক্ষেপ কি দেখা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রতিদিনই সংবাদ মাধ্যমে খবর হচ্ছে নেতিবাচক খবর হিসেবে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, হান্নান শাহ, সরকার কি যথেষ্ট পদক্ষেপ দেখা যাচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য? আমার মনে হয় না, যদিও ইতিমধ্যেই ছাত্রলীগের বেশ কয়েকজন সন্ত্রাসীকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। এটা অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, কোনো বিচার করা হয়নি। বিনা বিচারে অথবা বিচার বহির্ভূতভাবে তাদেরকে কেউ কেউ বলেন হত্যা করা হয়েছে, সরকারের তরফ থেকে বলা হয় ক্রস ফায়ার হয়েছে। তো এটা ছাত্রলীগেরই হোক বা যারই হোক, একটা নাগরিক তাকে ক্রস ফায়ারে দেবেন, তাকে হত্যা করবেন, তার কোনো বিচার করবেন না, এটা তো কীরকম দেশ? যারাই করুক এটা অবশ্যই নিন্দনীয়। তবে এতটুকু বলতে পারি, ওই কয়েকজনকে ক্রস ফায়ার দিলে যে দৈত্য সৃষ্টি করেছেন বর্তমান সরকার ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে, এটা দমন করা যাবে না। এর জন্য আরো অনেক ব্যবস্থা দরকার। প্রধানমন্ত্রী তো বলেছেন যে ছাত্রলীগের আগাছা নির্মূল করতে হবে, ছাত্রলীগের অন্যায় বরদাস্ত করা হবে না। সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো অনেক কথাই বলেন। আমি তো এখনো সেই 10 টাকা কেজি চাল খাওয়ার জন্য অপেক্ষায় আছি, বিনামূল্যে কৃষিকাজ করি, বিনামূল্যে সারের জন্য অপেক্ষায় আছি। আমার 2 ছেলে আছে, দুটোই বেকার, ঘরে ঘরে চাকরি নাই। আর কত বলবো? প্রধানমন্ত্রী রাজনৈতিক ভাষ্য দিয়েছেন, কিন্তু মাঠে কি অবস্থা? মাঠে আমার নিজের এলাকার কথা বলি, যদি একটা গণ্ডগোল হয় তাহলে আওয়ামী লীগের সভাপতি বা সেক্রেটারির অনুমতি ছাড়া থানায় একটা কেসও নেয় না। সুতরাং যে কয়টা গোলাগুলি করে হত্যা করা হয়েছে বা বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, সেটা দিয়ে যে উদাহরণ সৃষ্টি হয়ে যাবে এবং ছাত্রলীগ রাতারাতি ভদ্রলোক হয়ে যাবে, এটা অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। সলিমুল্লাহ খান। সমস্যা তো দুটো, একটা হচ্ছে ক্রস ফায়ার আর একটা হলো ছাত্রলীগ, দুটো স্বতন্ত্র সমস্যা। কিন্তু সত্যের খাতিরে বলতে হবে, এই ক্রস ফায়ারটা কখন চালু হয়েছিল? এটা আজকে হচ্ছে না, সেখানেও একটা সমস্যা আছে। ওনার প্রশ্নটা ছিল যে ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার করছে। অর্থাৎ আমি যে ক্রস ফায়ার দিয়ে ছাত্রলীগকে নয় আর কাউকে নিয়ন্ত্রণ করা যাবে না, এটা হচ্ছে প্রথমে পরিষ্কার করা দরকার। তারপর হচ্ছে ছাত্রলীগ সমস্যা। ছাত্রলীগ আজকে যেহেতু শাসক দলের অঙ্গ সংগঠন, আজকে আলোচনার বিষয় ছাত্রলীগ। আর যদি বিএনপি ক্ষমতা থাকতো তাহলে ছাত্রদের আলোচনার বিষয় হতো, এমনকি জেনারেল এরশাদ ক্ষমতা থাকলেও তা হতো। কোনো দলকেই তার ছাত্র সংগঠন কেন, যে কোনো অঙ্গ সংগঠনকেই আইন লঙ্ঘন করার অধিকার দেওয়া যেতে পারে না। তবে প্রধানমন্ত্রী যা বলেন তার ইচ্ছা কিছু কিছু কাজ হয় লজ্জাবতী পাতার মতো। প্রধানমন্ত্রী যখন বললেন ছাত্রলীগ থেকে আগাছা দূর করতে হবে, তখন সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দেখা গেল কয়েকজনকে বহিষ্কার করা হলো। সেটা তো হচ্ছে লঘু শাস্তি। আমাদের এখানে যখন ধর্ষণের শাস্তি দেওয়া হয় দল থেকে বহিষ্কার, সেটা পর্যাপ্ত শাস্তি নয়। আসলে যেটা দরকার সেটা পরিপূর্ণ বিচার, যে বিচারের মধ্য দিয়ে এই অপরাধের পেছনে যারা সংগঠিত চক্র আছে, সেটা রাজনৈতিক হতে পারে, সেটাও বেরিয়ে আসবে। আপনার বিশ্লেষণটা কি? কেন সরকার সেদিকে যেতে চায় না? ছাত্রলীগ যেগুলো করছে বলে অভিযোগ আসছে, তাতে তো সরকারেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমি তো বলছি আমাদের সরকার এবং বিরোধী দল দুটো আলাদা দল নয়, দুটো এক দলই। এই জিনিসটা যদি আমরা উপলব্ধি করতে ব্যর্থ হই, র্যাব গঠন করেছে কারা? বিএনপি, ভোগ করছে আওয়ামী লীগ। আবার আওয়ামী লীগ গেলে বিএনপিকে এটা বাতিল করবে না। আমি সেই জন্যই বলছি এরা দুটোই শাসক শ্রেণীর দল, এটা আপনাকে বলে রাখতে হবে। এবং তাদের যে ছাত্র সংগঠন, সেটা তাকে ক্ষমতা রাখতে এটা একটা অস্ত্র, ইংরেজিতে বলে কাজেল, অর্থাৎ যেটা দিয়ে আপনি তো ক্ষমতাকে রক্ষা করতে পারবেন না যদি আপনার এই বাহিনী না থাকে। কাজে এটা ক্ষমতা তো রক্ষা করবে জনগণ যদি সাথে থাকে। সেটা হচ্ছে থিওরি। কিন্তু ওই যে হান্নান সাহেব বললেন যে মাঠের কথা, মাঠে হচ্ছে ক্ষমতা, জনগণ প্রতিনিধিবিহীন কোনো জনগণ হয় না। আপনি জনগণ দেশ রক্ষা করবে, কিন্তু যুদ্ধের সময় আপনি সেনাবাহিনী রাখেন কেন? যে আমার তাহলে স্থায়ী সেনাবাহিনীর কেন দরকার? এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে কেন সেনাবাহিনী রাখেন? আচ্ছা মিস্টার খান, মানে এই যে ছাত্রলীগের যে কর্মকাণ্ড যেগুলো নিয়ে অভিযোগ আসছে, এগুলোকে ব্যবস্থা না নিয়ে সরকার কি তাদের বিরুদ্ধে অন্যদের কথা বলার একটা সুযোগ করে দিচ্ছে না? অবশ্যই করে দিচ্ছে। আমি এই সরকারের সবাই অভ্রান্ত এবং তাদের মধ্যে একেবারে ফেরেশতারা বসে আছেন সেটা বলা আমার উদ্দেশ্য নয়। বিশ্বজিৎ হত্যাকাণ্ড বলে একটা ঘটনা নিয়ে আলোচনা হয়েছিল, আমাদের মিডিয়ারও এখানে একটা সমালোচনা আছে। যখন কোনো ঘটনা ঘটে তখন সবাই সেখানে ঝাঁপিয়ে পড়ে। ইউরোপে যে অভিবাসন সমস্যা হবে, আমি শুধু 1 সেকেন্ড নিচ্ছি, সেইটা কিন্তু সবাই জানতো। পুটিন কি বলেছেন, ইউরোপে এত লোক আসবে না। আমি যে তারপরে একটা যখন তুরস্কের একটা ছেলে আইভান যদি মরে ভেসে থাকে, তখন আপনি সমস্যাটা চিন্তা করেন। আমরা আসবো সেই প্রসঙ্গে। দেখি দর্শকরা মাঝামাঝি তৃতীয় সারিতে একজন নারী দর্শক।
এখানে বলা হচ্ছে যে ছাত্রলীগের এখানে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। তা বর্তমান সরকার ছাত্রলীগকে শাসন করার জন্য, অন্যায় ভুল সবাই করে, শাসন করার জন্য তিনি তাদেরকে বিভিন্ন শাস্তি দিয়ে থাকেন। যেমন জগন্নাথ ভার্সিটিতে বিশ্বজিৎ ওখানে উনি শাস্তি দিয়েছেন। কিন্তু আপনি যে হান্নান সাহেবকে, বিশেষ করে সাহেবকে আমি বলতেছি, আপনাদের সময় কি আপনারা এরকম কোনো শাসনমূলক ব্যবস্থা নিয়েছিলেন ছাত্রদলকে শাসন করার জন্য? আর আপনি যে বললেন যে আপনারা 10 টাকা বিনিময়ে চাল খেতে চান, আপনাদের সময় দেখেছি আমরা ভাতের বিনিময়ে আলু খান, এই অ্যাড দিতে টিভিতে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই। আপনি বলছেন যে আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলছেন যে ছাত্রলীগকে শাস্তি দেওয়া হচ্ছে অনেকেরই, এত শাস্তির পরেও এই ঘটনাগুলো ঘটছে কেন? কারণটা কি? আসলে কি, বিভিন্ন দলের ভিতরে অনুপ্রবেশকারীরা থেকে থাকে, ঠিক আছে, তাদেরকে মুখোশ, এজন্যই সরকার বলছে যে আগাছা নির্মূল করতে হবে। আপনার কি মনে হয় এই সরকার 7 বছর ক্ষমতায় আছে, 7 বছরও তারা অনুপ্রবেশকারীদের বের করতে পারেনি? সময় দিতে হবে, 7 বছর চেষ্টা করছে শাস্তি দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখি হান্নান সাহেব, আপনার কাছে আসছি, আরেকজন দর্শককে নিয়ে আসে, যে মাঝামাঝি একজন দর্শক। ছাত্রলীগ ওই যে জগন্নাথ কলেজের যে ঘটনাটা ঘটাইলো, তোর পাশে আমরা থাকি, তো আমরা পুরানা ঢাকা শহরের বাসিন্দা, তো ছাত্রলীগের উৎপাতে আমরা অতিষ্ঠ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এইচটি ইমাম, শুনলেন সর্বশেষ কথাটা দিয়েই আসি ওনার প্রশ্নের সঙ্গে, যে কেন সরকার ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে পারছে না, যে অভিযোগটা আসছে। সরকার ছাত্রলীগকে শুধু নয়, ছাত্রলীগ বলে নয়, অপরাধ যেই করুক না কেন, যেই লীগই হোক কিংবা দলই হোক, অপরাধ করলে অপরাধীর শাস্তির বিধান আছে। কিন্তু অনেক সময় অতিরঞ্জন, অতিকথন এবং প্রচার এমনভাবে হয় যে কোনো কাজ না করলেও আপনি তাকে দোষী সাব্যস্ত করে বসে থাকেন। ধরুন এখানে সেই আমাদের কবিগুরুর কথা, কেষ্টা বেটাই চোর, তো এখন আমি দেখছি যে ছাত্রলীগেরও সেরকমই কিছু। মানে ছাত্রলীগকে নিয়ে আপনার মনে হচ্ছে অপপ্রচার হচ্ছে? অপপ্রচার তো অবশ্যই অনেক হচ্ছে, যথেষ্ট। এবং পত্রপত্রিকায় তো এই ধরনের অভিযোগ আসছে, খবর আসছে, অভিযোগ আসছে, পত্রপত্রিকায় আসে। কিন্তু আবার একই সঙ্গে ছাত্রলীগ প্রচুর ভালো কাজও করে। ছাত্রলীগের বিশাল ঐতিহ্য আছে, এবং এই বাংলাদেশের যতগুলো আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, প্রত্যেকটা স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত তার পরবর্তীকালে ছাত্রলীগের বিশাল অবদান আছে। সেই ছাত্রলীগের কথাটি মনে করিয়ে দিয়ে কিছুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সেই সঙ্গে আমাদের সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক, তারা দুজনেই বলেছেন, এবং এর পরেই কিছুটা এরা ছাত্রলীগ নিজে থেকেই, বর্তমান যে ছাত্রলীগের কিছুদিন আগে যারা এই কাজগুলো করছে, নতুন কমিটি এসেছে, মানে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না কেন? না, কঠোর কিভাবে? এই যে সলিমুল্লাহ খান বললেন যে শাস্তি হয়, শাস্তির মানে বিষয়টা হচ্ছে বহিষ্কার। এই যে বিশ্বজিতের হত্যার যে বিচার হলো, না একটি কেন, বিশ্বজিৎ হত্যার বিচারটাই তো আপনি দেখুন না কেন, রায় তো হয়েছে, রায় হয়েছে এবং রায় কার্যকরী তো হবে। আমাদের দেশের যে মৃত্যুর দণ্ড কার্যকর করার যে ব্যবস্থা, এটি তো এমন যে আপনার কয়েক বছর চলে যায় প্রায়, যে কারণে যুদ্ধ অপরাধীদের একেবারে চরম শাস্তি দেওয়ার পরেও একটার পর ধাপে ধাপে দেরি হচ্ছে। এই যে ছাত্রলীগকে নিয়ে যে এত ধরনের কথা হয়, আপনার ভাষায় যেটি নেতিবাচক কথা, এটাতে কি সরকার বিব্রত হয়? কোনো সময় বিব্রতকর হলে অবশ্যই তাদেরকে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদের ডাকা হয়, এবং তাদের কিভাবে আপনার দলীয় শৃঙ্খলার মধ্যে আনা যায়। তবে একটি কথা বলতে হবে, ছাত্রলীগ কিন্তু এখন নতুন যে নির্বাচন কমিশনের যে আইন, তাতে এগুলো অঙ্গ সংগঠন নয়, এগুলো সহায়ক সমর্থক। ধন্যবাদ আপনাকে। নাসিম ফেরদৌস, তাদের নিজস্ব বিধিবিধান আছে, সেই মতো তারা কাজ করে। ধন্যবাদ। আমি যে কথাটি বলছিলাম যে নতুন কমিটি এসছে, এই কমিটির উপরে আমাদের অনেক আশা আছে। এরা সকলেই নব্য ছাত্র, এবং এদের মধ্যে আমি দেখেছি একটা আশার আলো যে স্বাধীনভাবে ভালোভাবে কাজ করবে। অনেক ধন্যবাদ আপনাকে। নাসিম ফেরদৌস, ছাত্রলীগের ঐতিহাসিক যে রোল ছিল সেটা তো আমরা সবাই জানি, সুতরাং সেখানে বলতে যাওয়ার দরকার নেই। তবে যেটা আমাদের খুব জরুরি এখন দেখা, সেটা হলো যে শিক্ষাঙ্গনে কেন রাজনীতি হবে, এবং রাজনীতি না করার জন্য বা
কী ধরনের রাজনীতি হবে সেটার জন্য একটা নীতি প্রণয়ন করা বোধহয় খুব বেশি দরকার। ছাত্রলীগই হোক আর যুবদলই হোক আর যেই দলই হোক না কেন, যেই সরকারই আসুক না কেন, একটা নীতি না থাকলে হয় না। কারণ এই যে সরকারি কলেজ বা ইউনিভার্সিটিতে যেসব হচ্ছে, এটা ভুলে গেলে হবে না। আজও বোধহয় 12 টাকা বেতন দিয়ে ছাত্ররা পড়াশোনা করছে। এটা তো সরকারের টাকা না, এটা জনগণের টাকা। জনগণের টাকায় পড়ে জনগণের উপরে ছটবরদারি করছে আমাদের দেশে, যেটা বলে যে এটা ডান্ডাবাজি করছে। সুতরাং এইখানে একটা নীতির প্রয়োজন আছে যে শিক্ষাঙ্গনে এই ধরনের রাজনীতি করা যাবে না, যেটা ধ্বংসাত্মক এবং যেটা একেবারেই মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা যাবে না। আরেকটি ছোট্ট বিষয় হলো, আমাদের দেশে রাজনীতি এবং সরকার একসাথে, দল এবং সরকার একই, যেটা অন্যান্য দেশে নাই। একবার ইলেকশন হয়ে গেলে যখন সরকার ফরমেশন হয়, তখন সরকারে যারা থাকেন তারা দলের বাইরে থাকেন, দলের বাইরে অর্থাৎ দলের নেতৃত্বে থাকেন না। সেই ধরনের রাজনীতি যখন আমাদের দেশে আসবে, তখন ছাত্রলীগের এই জিনিসটা আর থাকবে না। ধন্যবাদ। হান্নান শাহ, আপনার কাছে আসবো বলেছিলাম। একজন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছিলেন যে অতীতে কখনো ছাত্রদলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, সেরকম প্রমাণ কি আছে? ওনার প্রশ্নটি আমি নির্দ্বিধায় এবং সুস্পষ্টভাবে বলতে চাই, ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ছাত্রলীগের ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ধর্ষণের সেঞ্চুরি করেছেন, ছাত্র দলের কোনো ছেলে সেরকম নাই। 1, 2, ছাত্রদল বলেন বা বিএনপির যে কোনো অঙ্গ সংগঠন বলেন, যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বর্তমান সরকারের সহযোগী রাজনৈতিক দল হোক বা অঙ্গ সংগঠন হোক, তারা যেভাবে চালিয়ে যাচ্ছেন, সেটার অতীতের কোনো রেকর্ড এরকম নাই। না, একটা সেটা হলো, একজন প্রশ্ন করেছেন বিএনপি নাকি বলেছেন ভাতের জায়গায় আলু খাও। এটা সম্পূর্ণ অসত্য কথা। ভাতের জায়গায় আলু খাও নয়। এরশাদ সাহেবের সম্বন্ধে 1982 সনে যখন অতিরিক্ত ফসল হয়, তখন এই আলু আরও জনপ্রিয় করার জন্যে সচেষ্ট ছিল। ধন্যবাদ। সেটা হলো বাস্তবতা। ধন্যবাদ হান্নান শাহ। হান্নান সাহেবের সঙ্গে একটি সাপ্লিমেন্ট করতে চাই। উনি বললেন যে ছাত্রদল কখনো এ ধরনের কাজ করেনি। আমি শামসুন্নাহার হলে ছাত্রদল পুলিশের সাহায্য নিয়ে ছাত্রীদের ওপরে যে অত্যাচার করেছিল, তার অনেকেই সাক্ষী, এখানে অনেকেই আছেন, কি অত্যাচার করেছে ছাত্রদল আমাদের মনে আছে। ধন্যবাদ এইচ.টি. ইমাম, হান্নান শাহ। আমি দর্শক শ্রোতাদের আবারও জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনি যদি অংশ নিতে চান, তাহলে টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন। ইমেল করুন সংলাপ@bbc.co.uk এই ঠিকানায়। বাংলাদেশ সংলাপের পর্বগুলো এখন চাইলে আপনি ইউটিউবেও দেখতে পাবেন। প্রতি সোমবার মধ্যরাতের আগেই সর্বশেষ পর্বটি ইউটিউবে আপলোড করা হচ্ছে। আরেকটি বিরতি নেবার সময় হলো। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে আবারও স্বাগত বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম। পরের প্রশ্নে যাচ্ছি এবারে। পরের প্রশ্নটি করবেন রেবেকা সুলতানা। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের প্যানেলের কাছে আমার কোশ্চেনটি হচ্ছে, বর্তমানে ইউরোপের দেশগুলো সহ বিভিন্ন দেশে অভিবাসী সংকট যে করুণ পরিস্থিতি সৃষ্টি করেছে, তা মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। সলিমুল্লাহ খান, একটু আগে আপনি এই প্রসঙ্গে আসতে চেয়েছিলেন, সেই প্রসঙ্গে এই প্রশ্নটি আসলো। সংকট অনেক দিন ধরেই আছে, কিন্তু সম্প্রতি আয়লান কুর্দি তার মরদেহ পাওয়ার পর 5 বছর শিশু, এখন সবার দৃষ্টি ফিরেছে এইদিকে যে কি করা যায়, কি করতে পারে। সেই কথাটাই বলছিলাম, সবার দৃষ্টি ফেরার জন্য এরকম একটা দুটো বা অনেকগুলো মৃত্যু কেন লাগবে। ইউরোপে যে একটা অভিবাসী সংকট হতে পারে সেটা আগে থেকেই জানা ছিল, এটা অপ্রত্যাশিত ছিল না। আমি এখানে উদ্ধৃত করছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে, কিন্তু আমরা নিজেরাও জানি ইউরোপ প্রায় সময়, এখন ইউরোপের সব দেশে কী সমস্যা, সেখানে জনসংখ্যা কমছে। আমরা 60-এর দশক থেকে, বিশেষ করে 1968 সনের পর থেকে, পল এরলিখ বলে এক লোক একটা বই লিখেছিলেন, পপুলেশন এক্সপ্লোশন, পপুলেশন বম। তখন থেকে আমাদের ধারণা ছিল সারা পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে, পৃথিবী একদিন মানুষের পদভারে ডুবে যাবে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে পৃথিবীতে জনসংখ্যা সমস্যা একটি নয়, দুটি। ইউরোপের সমস্যা হচ্ছে ইউরোপের সব দেশে ব্যতিক্রমহীনভাবে জনসংখ্যা কমছে, এমনকি রাশিয়াতেও কমছে, আর আমাদের দেশগুলোতে জনসংখ্যা বাড়ছে। তাহলে এর একটা নৈতিক সমাধান ছিল ইমিগ্রেশন কিছু পরিমাণে
অনুমোদন করা, সেটা না করে তারা বলছে ফোর্ট্রেস ইউরোপ। ইউরোপের 20-25টা দেশকে যদি একত্রিত করে পৃথিবীর দুর্গ বানিয়ে তোলেন, কেউ যেতে পারে না। ইউরোপের জীবনযাত্রার মান কত, অন্য দেশের জীবনযাত্রার মান কত? ইউরোপকে কিছু পরিমাণে দায়ী নয় সিরিয়ার এই সমস্যা তৈরি করার জন্য? ইউরোপকে কিছু পরিমাণে দায়ী নয়? লিবিয়া তো একই সংকট, লিবিয়া অথবা ইভেন ইরাক এবং আমাদের দেশের জন্য। আমরা যে বলে কি, দি ইউরোপ ইজ লিটারালি এ ক্রিয়েশন অফ দ্য থার্ড ওয়ার্ল্ড। সারা পৃথিবীর থেকে সমস্ত রস রজ্জা নিয়ে ইউরোপ গঠেছে, কাজে ইউরোপকে কিছু দায়িত্ব পালন করতে হবে না। আজকে অন্য দেশের মানুষ যদি ইউরোপ তো রেসপন্ড করেছে যে তারা হাঙ্গেরি, জার্মানি তাদের সীমান্ত খুলে দিয়েছে এখন যারা আসছে তাদের ব্যাপারে। তো এখন এইভাবে যদি সীমান্ত খুলে দেওয়া হয় তাহলে সবাই তো যেতে চাইবে। না, সীমান্ত খুলে দেওয়ার প্রশ্ন না। আপনার যদি একটা রেগুলেটেড পলিসি থাকে, এই যে আপনার অনুষ্ঠানে যদি আপনি খুলে দিয়েছেন সবাইকে আসতে, এখানে 140 জন এসছে, সবাই আসে নাই, কিন্তু এটা হলো রেগুলেশন, আইনের মধ্য দিয়ে আসতে পারে। ইউরোপকে কিছুটা দায় স্বীকার করতে হবে পৃথিবীর দারিদ্র্যের জন্যে। সেই পৃথিবীর সম্পদ সব ইউরোপে পুঞ্জীভূত আছে। ইউরোপের মিউজিয়ামগুলোতে দেখেন, এই মিউজিয়ামের জিনিসগুলো কোথা থেকে নিয়েছে, কয় টাকা দাম দিয়ে নিয়েছে, এই সমস্ত কথা উচ্চারণ করলে, যেমন দ্বিতীয় মহাযুদ্ধে ইহুদি সম্প্রদায়ের উপর যে অত্যাচার হয়েছে সেটাকে বলে হলোকস্ট বলে। সেই হলোকস্টের ক্ষতিপূরণ শুধু ইসরায়েলকে নয়, যেখানে ইহুদিরা আছে সেখানে দিয়েছে। তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধে তারা হত্যা করেছে, খুন করেছে। অভিবাসন সমস্যাটা তো আমরা দেখেছি যে বঙ্গোপসাগর ব্যবহার করে হয়েছে, মালয়েশিয়ায় হয়েছে, সেটাও এক ধরনের অভিবাসন। বা রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকতে চেয়েছিল সেটাও এক ধরনের অভিবাসন প্রত্যাশা ছিল তাদের। বাংলাদেশ তো তখন তাদেরকে ফিরিয়ে দিয়েছে যে না, আমাদের পক্ষে সম্ভব না। কার পক্ষে সম্ভব, কার পক্ষে সম্ভব না, আমি এই কথাটাই তুলছিলাম। ইউরোপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত অঞ্চলের একটা অপর নাম। ইউরোপ থেকে একটা ছায়া পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা উন্নত দেশ। আমরা যে OECD বলে 24টা দেশের নাম করি, তাদের আয় কত, পৃথিবীর সবচেয়ে ধনী 24টা দেশের কত আয়, পৃথিবীর সবচেয়ে গরিব 24টা দেশের কত আয়, সেটা দেখলেই বোঝা যাবে। বাংলাদেশে আমরা একটা সান্ত্বনা লাভ করছি, আমরা মধ্যম আয়ের দেশ হয়েছে, আমি সেই তর্কে যাব না। আমি বলছি ইউরোপের দিকে মানুষ যাচ্ছে, বাংলাদেশ থেকে যারা তারা কী কারণে যাচ্ছে? ইউরোপে দুই ধরনের লোক যাচ্ছে। ইউরোপীয়রা যেটা প্রচার করে সেটা কি, পলিটিক্যাল রিফিউজি। যেমন বাংলাদেশে ব্লগারদের হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। আমি দেখছি সুইডেনের মতো দেশ একজন হত্যা যে হুমকি পেয়েছে এমন ব্লগারকে আশ্রয় দিতে চায়, কিন্তু আমাদের দরিদ্র যে চাকরির জন্য যেতে চায় তাকে আশ্রয় দিতে চায় না। অর্থাৎ তারা অর্থনৈতিক রিফিউজিদেরকে রিফিউজ করতে চায়, পলিটিক্যাল রিফিউজিদের আনতে চায়। তসলিমা নাসরিনকে আশ্রয় দেওয়ার জন্য উদ্গ্রীব কেন? কারণ তাতে আছে, এই কথা সত্য কথা বলতে হবে, আমাদের দেশগুলিকে আমরা যাই বলে না কেন, তারা এখনও আমাদের দেশগুলিকে মুসলিম দেশ বলে, এবং এই মুসলিম দেশের মধ্যে মুসলিম মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, এটা প্রমাণ করার জন্য তসলিমার মতো তুরুপের তাস আর কি দ্বিতীয়টি আছে, সেই জন্যই তারা এটা করছে। ধন্যবাদ সলিমুল্লাহ খান, ধন্যবাদ। নাসিম ফেরদৌস, সাবেক রাষ্ট্রদূত, আপনি ইউরোপের ওনারা বলছেন যে শুধু তো ইউরোপ নয়, মালয়েশিয়াতে যাচ্ছে বাংলাদেশে এখান থেকে বিভিন্নভাবে। সলিম ওখানে বলছেন যে একটা রেগুলেটেড ইমিগ্রেশন পলিসি থাকা দরকার যাতে করে এই প্রক্রিয়াটা সুষ্ঠু হয়। আপনার কিন্তু একই ধারণা? একই ধারণা, এবং এটা দুই পক্ষেরই হতে হবে। যেসব দেশ থেকে যাচ্ছে সেখানেও একটা রেগুলেটেড পলিসি থাকতে হবে, এবং যেসব দেশে যাচ্ছে সেখানেও রিসিভ করার জন্য একটা রেগুলেটেড পলিসি রাখতে হবে। এবং এখানে আসলেও দুটো বিভাজন আছে, একটি হচ্ছে ইকোনমিক মাইগ্রেন্ট, একটা হচ্ছে পলিটিক্যাল পারসিকিউশন। এখন ইউরোপে এখন যেটা যাচ্ছে সেটা সিরিয়া, লিবিয়া, ইরাক, আফগানিস্তান এইসব জায়গা থেকে যাচ্ছে, এবং তাদেরকে কিভাবে গ্রহণ করবে সেটা নিয়ে তাদের তর্ক বিতর্ক এখন যেটা ইউরোপে ঘটছে। কিন্তু সেইটার সাথে ওই দলের সাথে যদি বাংলাদেশে গিয়ে উপস্থিত হয় তাহলে কিন্তু তাদেরকে গ্রহণ করা হবে না, কারণ তারা ইকোনমিক মাইগ্রেন্ট। এই জিনিসটা মনে রাখতে হবে। এবং মালয়েশিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু একেবারেই অর্থনৈতিক মাইগ্রেশন। সেটা হচ্ছে নিজের অস্তিত্বকে ভালো করা এবং ইয়ে করার জন্য। তো সেটা দুই রকমের জিনিস, দুইটা পলিসি কিন্তু ভিন্ন হতে হবে। ইউরোপ দরজা বন্ধ করে দিলে তো হবে না। এবং যেটা OECD কান্ট্রিজের কথা বলা হলো, OECD কান্ট্রিজ একসময় একটা কমিটমেন্ট করেছিল যে তাদের GDP-র 0.7% ওডিয়ে দিবে। আজ পর্যন্ত বোধহয় মাত্র দুটো দেশ এই সংখ্যায় এসেছে, বাকি কেউই এই পর্যায়ে পর্যন্ত আসেনি। তো সেটা যদি 80 দশক থেকে দিতে থাকতো তাহলে আজকে বিশ্বের যে গরিব দেশগুলো এগুলো এইভাবে গরিব থাকতো না, উন্নত হয়ে যেত। আমি একটু সাপ্লিমেন্ট করুন, আগে 0.7 তো দূরের কথা, 0.2ও দেয় নাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সলিমুল্লাহ খান। দর্শকদের মতামত নেই, ডান দিকে এখানে পাঞ্জাবি পড়া। মধ্যপ্রাচ্যে যে সংকট সেটা কিন্তু ইঙ্গো মার্কিন যে সাম্রাজ্যবাদ তারাই সৃষ্টি করেছে, এবং 2003 সালে সম্পূর্ণ অন্যায্যভাবে ইরাকে যে হামলা করেছে সেটাও কিন্তু অন্যায্য ছিল, এবং এখান থেকে যে সূত্রপাত। এবং আমরা দেখছি যে পালমিরায় যে IS-এর যে সম্পূর্ণ যে ধ্বংস করছে সেগুলো বিক্রি হচ্ছে কোথায়? আমি পড়েছি এশিয়ান টাইমসের একটা সব জায়গায় কিন্তু বলা হচ্ছে এগুলো ইউরোপে চলে যাচ্ছে, ইউরোপের বিভিন্ন মিউজিয়ামে চলে যাচ্ছে। তো এখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে তাদেরকে কাঠগড়ার মুখোমুখি দাঁড় করাইতে হবে, আমেরিকা এবং পশ্চিমাদের এখানে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। জাতিসংঘে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করে তারপরে এটার
বিহিত করতে হবে। অনেক ধন্যবাদ। পেছনের দিকে, পেছনের সারিতে একজন চেক শার্ট পরা। ইউরোপে যে অভিবাসন সংকটটা দেখা যাচ্ছে, এতে বাংলাদেশের মতো নিম্ন আয়ের একটা দেশের কি ধরনের ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? মানে কীরকম? আমরা তো কথা বলছি যে সলিমুল্লাহ খান তো ব্যাখ্যা করলেন পুরো জিনিসটা। বাংলাদেশের মতো দেশে যেখানে রোহিঙ্গারাই আশ্রয় পায়নি, সেক্ষেত্রে কিভাবে বলতে পারে যে ইউরোপে এরকম অভিবাসন দিতে পারে বা সকল লোকের অভিবাসন ইউরোপে ঘটাতে পারে? ধন্যবাদ আপনাকে। এখানে তৃতীয় সারিতে একজন। শুধুমাত্র এই যে প্রবেশদ্বার খুলে দেওয়ার মধ্য দিয়ে বা আন্তর্জাতিক যে সংগঠন, এগুলোর আলোচনার মধ্য দিয়ে কি এই সমস্যার সমাধান আমরা করতে পারবো, নাকি এক্ষেত্রে আরও মানবিকতা বিবেচনা করে সব সংগঠনকে এবং উন্নত রাষ্ট্রগুলোকে আরও এগিয়ে আসা উচিত সামনের দিকে? ধন্যবাদ আপনাকে। এইচ.টি. ইমাম। এই অভিবাসন সম্পর্কে যে কথাটি বললেন সলিমুল্লাহ সাহেবের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আর এখান থেকে এক প্রান্ত থেকে যেটি বলেছেন, এই মুসলিম দেশগুলোতে যে সমস্যার সৃষ্টি করে যে ধ্বংসযজ্ঞ করেছেন, তারই ফল তো আজকে এই অভিবাসন এবং এই মানুষ এরকমভাবে সিরিয়া থেকে, লেবানন থেকে, ইরাক থেকে, আফগানিস্তান থেকেও এগুলো যারা সৃষ্টি করেছে, তো তাদেরকেই সমাধান করতে হবে। আমি সেদিক থেকে বলি এই অভিবাসন তবে অবশ্যই এটা একটা রেগুলেটরি ব্যবস্থার মধ্যে করতে হবে। এরকমভাবে সমুদ্রযাত্রা করে সমুদ্রের মধ্যে ডুবে মরা, এটি তো কোনো ক্রমেই সমর্থন করা যায় না। এবং দৃশ্যগুলো যদি টেলিভিশনে দেখেন, যেভাবে এই যে কয়দিন আগে ইউরোপিয়ান ইংলিশ চ্যানেলের মধ্যে দিয়ে ক্রস করার জন্য ক্যালেতে যেভাবে অভিবাসীরা যেভাবে ওখানে সমবেত হয়েছিল, তাদেরকে আটকে রেখে দিনের পর দিন না খেয়ে, রাস্তার মধ্যে পানি নেই, খাবার নেই, এই অবস্থায়, তা এগুলোকে সমাধান যারা সমস্যা সৃষ্টি করেছে তাদেরকেই করতে হবে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন ওখানে ওই দিক থেকে করেছেন রোহিঙ্গাদের ব্যাপারে। রোহিঙ্গা সমস্যাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এটি রোহিঙ্গারা এখানে মায়ানমারের সঙ্গে আমাদের সম্পর্কের যে অবস্থান, সেটি সম্পর্কে আলোচনা করতে হবে। রোহিঙ্গারা মায়ানমারের প্রকৃত নাগরিক, কিন্তু মায়ানমার সরকার তাদের নাগরিকত্ব কিছুতেই মানতে চান না। সেটি আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে রোহিঙ্গারা এখানে এসে এর মধ্যে যে চাপ সৃষ্টি করেছেন, আমাদের পক্ষে, এই দেশের পক্ষে, বাংলাদেশ এখন আর নিম্ন আয়ের দেশ নয়, নিম্ন মধ্যবিত্ত দেশের আয়ের দেশ। এই দেশেও যদিও আমাদের আয় অনেক বেড়েছে, তবুও আমরা এই ধরনের অভিবাসীদের নিতে পারি না। ধন্যবাদ। আর নিলে এটি একটি প্রশ্নে আমাদের কম্প্রোমাইজ করতে হবে। ধন্যবাদ। হান্নান শাহ। ধন্যবাদ আপনাকে। একটু আগে আলোচকরা বলেছেন যে যারা যাচ্ছেন তাদের 99%-এর উপর হলো মুসলমান, এবং বিজ্ঞ আলোচক জনাব এইচ.টি. ইমাম সাহেব সঠিকভাবে বলেছেন যে আরও অবশ্য সলিমুল্লাহ সাহেব বলেছেন, এই যে আজকে অধিবাসীরা এই বিভিন্ন এলাকার বিভিন্ন দেশের মানুষ ইউরোপের দিকে ছুটছে, যে একটা অঞ্চল সম্পূর্ণ শান্ত ছিল, সে অঞ্চলকে অশান্ত করলো কে? লিবিয়াকে কে অশান্ত করলো? সিরিয়াকে কে করলো? ইরাক বলেন, আফগানিস্তান বলেন, যেটা বলবেন সেখানে দেখবেন এই পশ্চিমা দেশের যে সকল দেশ আছে তাদের কারসাজিতে এগুলি হয়েছে। আপনার সুতরাং এগুলি করার পরে আজকে মানুষ যাচ্ছে কেন? মানুষ যাচ্ছে জানেন নিরাপত্তার জন্য। যে শিশুটির ছবি আমরা দেখেছি কয়েকদিন আগে, সে ফুটবল খেলছে, তার লাশ যখন নাকি সে যথাসম্ভব একজন সিরিয়ার অধিবাসী ছিল, সিরিয়ার রাইট, হ্যাঁ, সিরিয়ার অধিবাসী ছিল, উপকূলে তার লাশটি পাওয়া গেল। আপনাদের সকলেরই নিশ্চয়ই সেই ছবিটি দেখে আপনারা ধন্যবাদ, এই জিনিসকে আপনারা নিন্দা জানিয়েছেন। ধন্যবাদ হান্নান শাহ। খুব সংক্ষেপে, খুব 1 মিনিট, 2 লাইনে, 2 লাইনস। এইচ.টি. ইমাম সাহেব যেভাবে বললেন যে এটা সরকারের বর্তমান নীতি আছে, এই রোহিঙ্গারা কিন্তু অতীতে একবার এসেছিল, তখন কিন্তু আমরা আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশের মধ্যে ব্যবস্থা করে 1978 and 79-এ তাদের বেশিরভাগ ফিরিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে মায়ানমার আর নেয়, এটা একটা সমস্যা বাংলাদেশের জন্য, মায়ানমারের জন্য। আমাদের অবশ্যই সম্মিলিতভাবে পৃথিবীর অন্যান্য দেশকে সাথে নিয়ে বার্মাকে চাপ দিতে হবে, যাতে তাদের নাগরিকের ভোটের অধিকার বা নাগরিক অধিকার তারা ভোগ করতে পারে। অর্থাৎ রোহিঙ্গারা এই প্রবলেমটা মায়ানমারের হোক, আমাদের না হোক। ধন্যবাদ হান্নান শাহ। আমি পরের প্রশ্নটি নিতে চাই, সুলতানা রাজিয়া পরের প্রশ্ন করবেন। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ভারত থেকে বাংলাদেশে গরু পাঠানো
প্রায় বন্ধ হওয়ার বিষয়টি কি প্রকারান্তে স্থায়ীভাবে গবাদি পশু উন্নয়নের একটি সুযোগ সৃষ্টি করেছে? ধন্যবাদ। কোরবানির ঈদের আর মাত্র 2 সপ্তাহ বাকি আছে, সে তার আগে এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে ভারত থেকে গরু আসবে না, বাংলাদেশের হবেটা কি, এরকম বিষয়টি। নাসিম ফেরদৌস, এটা কি মানে বাংলাদেশের জন্য প্রকারান্তরে এক ধরনের সুযোগ যে বাংলাদেশ সেলফ সাফিসিয়েন্ট হতে পারবে? আমার তো মনে হয় অবশ্যই এটা একটা বিশাল সুযোগ, যদিও কোরবানির আগে তো আর রাতারাতি হয়ে যাবে না, তখন সেটা তো মিয়ানমার থেকে আসছে আমরা দেখছি, সুতরাং ওইভাবে সেই সমস্যার সমাধান হয়তো হবে, কোরবানির সমস্যার সমাধান হবে। এবং চামড়ার যেহেতু বলা হয়েছে যে কোনো সমস্যাই নাই, চামড়া পর্যাপ্ত পরিমাণে আছে, সুতরাং র হাইট থাকার সেখানেও আমাদের কোনো সমস্যা নেই। এবং বাংলাদেশ উন্নত করবে, এখানে দুটো জিনিস হবে, শুধু যে গবাদি পশু হবে সেটা না, সবচেয়ে বড় যে জিনিস আমি মনে করি হবে সেটা হলে দুধ। এবং আমাদের সন্তানরা দুধ পায় না, গ্রামে গঞ্জে দুধ খাওয়ার জন্য দুধ পাওয়া যায় না, সেইটা যে হবে সেইটা আমাদের জন্য একটা বিশাল নিউট্রিশনাল ভ্যালু নিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। হান্নান শাহ, ভারত বন্ধুত্বের ক্যাটাগরিতে নাম্বার 1, আমাদের বিশ্বস্ত বন্ধু বিভিন্ন সময়ে। সেই বন্ধু দুই দেশের মধ্যে একটা প্রচলিত ব্যবসা ছিল, সেটা বন্ধ করে দিয়েছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা গোমাতাকে রক্ষার জন্যে এই ব্যবস্থাটা নিয়েছেন। কিন্তু একটা পরিসংখ্যান আপনাদেরকে দেই, আজকে পৃথিবীর বাজারে বিফ অর্থাৎ গরুর মাংস এক্সপোর্টে ইন্ডিয়া হলো নাম্বার 1। তাহলে ওখানে যখন গোমাতাকে জবাই করা হয় বা অন্যভাবে প্রসেস করা হয় সেটা দোষের হয় না। আমরা নিরীহ বাংলাদেশি, আমাদেরকে গরুও খেতে দেবেন না, নদীর পানি ঠিক মতো আসবে সেটাও হতে দেবেন না। যদি এটা যদি না হয়, গরু না আসলে বাংলাদেশ তো স্বনির্ভর হতে পারে। দেখুন, গরু যদি না আসে কি হচ্ছে, মাননীয় মন্ত্রী মহোদয় ভারতের উনি বলেছিলেন বাংলাদেশিদের 500 টাকা করে গরু খেতে হবে। আমার সময় নাই হান্নান শাহ, আপনি যদি সরাসরি বলেন যে এটা বাংলাদেশের জন্য একটা সুযোগ তৈরি করবে কিনা ভবিষ্যতে, যে বাংলাদেশ মনে হয় না, কারণ আমাদের যে জায়গা জমি আছে এবং আমাদের গরুর যে চাহিদা আগামী 10-15 বছরেও এই সমস্যার আমরা নিজেরা করতে পারবো না, বাইরে থেকে আসতেই হবে। ধন্যবাদ আপনাকে। এইচ.টি. ইমাম, আমাদের জন্য একটি সরকারি পরিসংখ্যানেও জানি আমরা, বাংলাদেশ কিন্তু গত কয়েক বছরে মৎস্য উৎপাদন এবং গবাদি পশু উৎপাদন দুটোতেই বিরাট সাফল্য অর্জন করেছে। এখন আপনারা অনেকেই মনে করেন যে ভারত থেকে প্রচুর গরু আসছে। আমি জানি আমার এলাকায়, আমার বাড়ি তো সিরাজগঞ্জে এবং একেবারে গরুর এলাকা শাহজাদপুর এবং এইখানে এদিকে, হ্যাঁ দুধের গরুর এলাকা। এবং ঢাকায় কোরবানি ঈদের যে যত ভালো ভালো গরু আসে সেগুলো সবই আমাদের ওই এলাকায়, না হয় মানিকগঞ্জ অথবা ফরিদপুর এই সমস্ত এলাকার থেকে আসে, সবই ভারতীয় গরু নয়। আর আরেকটি কথা, যে আমি করে দিলেও কোনো সমস্যা নেই, না মোটেও সমস্যা নেই। আমাদের দেশে গবাদি পশু এর জন্য বড় বিশাল জায়গার দরকার নেই। যদি সমস্যা না থাকে তাহলে বাংলাদেশে গরুর মাংসের কেজি এখন এত বেড়েছে কেন? বিফ ফ্যাটেনিং যে প্রজেক্ট, এই বিফ ফ্যাটেনিং প্রজেক্টে প্রচুর গবাদি পশুর এখন উৎপাদন বেড়ে গেছে। কিন্তু তার চেয়ে তো বড় কথা যেটি নাসিম ফেরদৌস বললেন, দুধের জন্য, দুধ আমাদের নিজেদের উৎপাদন করতে হবে। ধন্যবাদ সেই সময়ের জন্য, এবং এটি অত্যন্ত লাভজনক ব্যবসা। ধন্যবাদ আপনাকে। এইচ.টি. ইমাম সলিমুল্লাহ খান, বাংলাদেশের জন্য কি এটা সুযোগ হতে পারে? হান্নান শাহ যদিও আশাবাদী। অবশ্যই হতে পারে, কারণ আমরা অর্থশাস্ত্রের প্রাথমিক পাঠ যারা করেছি সেখানে একটা কথা আছে, কম্পারেটিভ কস্ট, তুলনামূলক খরচ। ভারতে গরু উৎপাদনের খরচ কত, বাংলাদেশে গরু উৎপাদনের খরচ কত, এইভাবে তৈরি হতে হবে। এমনকি মানুষ উৎপাদনের খরচ কত সেটাও আমাদের করতে হবে। শ্রমিক রপ্তানি করি আমরা অনেক বেশি শ্রমিক রপ্তানি করি। অনুরূপভাবে যদি আগে তো দাস ব্যবসা ছিল, এক আধুনিক দাস ব্যবসা একটু অন্য রূপ গ্রহণ করেছে। কারণ গরুর ব্যবসা, এটা সত্য যে আমি ব্রিগেডিয়ার হান্নান সাহেবের সাথে একমত। শুধু এখন নয়, ব্রিটিশ আমলেও ভারত কিন্তু মানে মাংস রপ্তানি কারকদের মধ্যে শীর্ষে ছিল, আর্জেন্টিনার পরে তার জায়গা ছিল। তো যা হোক, এই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের জন্য এটা সুযোগ সৃষ্টি করতে পারে, কারণ যেটাকে আমরা স্বনির্ভর বাংলাদেশ বলি তার বহু ক্ষেত্র আছে। সেটা কৃষি, সেটা শিল্প হতে পারে, এবং গবাদি পশু উৎপাদনকে কৃষিরই একটা অঙ্গ হিসেবে আমরা দেখি। হ্যাঁ, এটা ঠিক যে বাংলাদেশ ল্যান্ডলক কান্ট্রি। সেদিন এক হিসাবে দেখলাম রাশিয়ার কোন ভদ্রলোক শেখ হাসিনার জন্য বই লিখেছেন, তিনি হিসাবে বলছেন বাংলাদেশের চেয়ে আয়তনে রাশিয়া 163 গুণ বড়, কিন্তু জনসংখ্যা বাংলাদেশের চেয়ে কম। তো সেই রকম পৃথিবীর যদি আপনি বিনিময় করতে চান, আমাদেরকে আরও কিছু জায়গা কেউ দিলে আমরা ভালো করতাম, কিন্তু সেটা তো বাস্তবলভ্য নয়। এইখানে যা করা যায় তার মধ্যে গরু উৎপাদন যে করা যায় না তা নয়, করা যায়। সেই জন্য আমাদের একটা সুযোগের কারণও হতে পারে, কিন্তু এটাকে সমস্যা হিসেবে দেখা না। এটা সমস্যা তো বটেই, সাময়িক সমস্যা হবে। যেমন নাসির ফেরদৌস বলছেন যে আগামী কোরবানির সমস্যা তো আর বাংলাদেশ থেকে গরু উৎপাদন করতে পারবেন না, সেটা একটা সাময়িক ক্রাইসিস তৈরি করবে। ধন্যবাদ সলিমুল্লাহ খান। আমার হাতে সময় একেবারেই নাই। একটা মিনিট, আমি ব্যক্তিগতভাবে গরু
দুধ উৎপাদন করি। বাংলাদেশের প্রধান সমস্যা হলো উৎপাদন করার জন্য অনেক উদ্যোগী আছেন, কিন্তু উপকরণ খাদ্য, গোখাদ্য অনেক বেশি দাম। সরকার যদি এ ব্যাপারে এগিয়ে আসেন, সরকারি ব্যবস্থাপনার খাদ্য তৈরি করে খামারিদের দেওয়া হয়, তাহলে অবশ্যই এই সমাধান কিছুটা হলেও সমাধান হবে। হান্নান শাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে বাকি 3 জনকেও। আর এই অনুষ্ঠানে আপনারা যারা যোগ দিলেন দর্শক হিসেবে, আপনাদের সবাইকে ধন্যবাদ। সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং টিসিবি কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটিও হবে ঢাকায়। আশা করছি সেই অনুষ্ঠানে আপনাদের সঙ্গ পাবো। সে আশা রেখে আজ এখানে বিদায়।